চব্বিশের আন্দোলনের কেন্দ্রে ছিল সরকারিতে চাকরিতে কোটা পদ্ধতি বা সুযোগের চরম বৈষম্য। মার্ক্সীয় অর্থনীতিতে একে সুযোগের একচেটিয়াকরণ হিসেবে দেখা যায়, যখন রাষ্ট্র তার নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে সংখ্যাগরিষ্ঠ মেধাবী তরুণদের রিজার্ভ আর্মি অফ লেবার বা বেকারত্বের অন্ধকূপে ঠেলে দেয়, তখন শ্রেণী সংঘাত অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশের শিক্ষার্থীরা সেই কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন। মার্ক্স নিজে বলতেন, তার তত্ত্ব কোনো স্থবির ধর্মগ্রন্থ বা ডগমা নয়, বরং এটি কাজের নির্দেশিকা। চব্বিশের আন্দোলনে কোনো প্রথাগত রাজনৈতিক দল বা নির্দিষ্ট লাল ঝান্ডার উপস্থিতি প্রধান ছিল না, কিন্তু আন্দোলনের প্রতিটি বাঁক ছিল মার্ক্সীয় শোষিত শ্রেণীর জাগরণের প্রতিচ্ছবি। শিক্ষার্থীরা প্রমাণ করেছেন, যেখানে রাষ্ট্রযন্ত্র শোষকের হাতিয়ার হয়ে ওঠে, তখন সাধারণ মানুষই ইতিহাসের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। কার্ল মার্ক্স কি 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের তপ্ত রাজপথে ছিলেন? শারীরিকভাবে না থাকলেও তার দর্শনের প্রতিটি অক্ষর যেন মূর্ত হয়ে উঠেছিল শিক্ষার্থীদের মিছিলে। 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে তিনি লিখেছিলেন, এ যাবৎকালে সব সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। 24শে জুলাইয়ের বাংলাদেশ সেই সংগ্রামেরই এক নতুন সংস্করণ দেখা গেল, যেখানে লড়াইটা ছিল সুবিধাভোগী বনাম বঞ্চিত শ্রেণীর। মার্ক্স তার সাংবাদিক জীবনে আইনি গবেষণায় সবসময় ব্যবস্থার ভেতরের শোষণকে খুঁজেছেন। 24শে আন্দোলনের কেন্দ্রে ছিল সরকারিতে চাকরিতে কোটা পদ্ধতি বা সুযোগের চরম বৈষম্য। মার্ক্সীয় অর্থনীতিতে একে সুযোগের একচেটিয়াকরণ হিসেবে দেখা যায়, যখন রাষ্ট্র তার নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে সংখ্যাগরিষ্ঠ মেধাবী তরুণদের রিজার্ভ আর্মি অফ লেবার বা বেকারত্বের অন্ধকূপে ঠেলে দেয়, তখন শ্রেণী সংঘাত অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশের শিক্ষার্থীরা সেই কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন। মার্ক্স নিজে বলতেন, তার তত্ত্ব কোনো স্থবির ধর্মগ্রন্থ বা ডগমা নয়, বরং এটি কাজের নির্দেশিকা। 24শে আন্দোলনে কোনো প্রথাগত রাজনৈতিক দল বা নির্দিষ্ট লাল ঝান্ডার উপস্থিতি প্রধান ছিল না, কিন্তু আন্দোলনের প্রতিটি বাঁক ছিল মার্ক্সীয় শোষিত শ্রেণীর জাগরণের প্রতিচ্ছবি। শিক্ষার্থীরা প্রমাণ করেছেন, যেখানে রাষ্ট্রযন্ত্র শোষকের হাতিয়ার হয়ে ওঠে, তখন সাধারণ মানুষই ইতিহাসের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। মার্ক্স যেমন আইনের ছাত্র হয়ে ব্যবস্থার অসারতা বুঝে দর্শনে ঝুঁকেছিলেন এবং শোষিতের পক্ষে কলম ধরেছিলেন, 24শের ছাত্ররাও একইভাবে পাঠ্য বই ছেড়ে রাজপথে রাষ্ট্রের নিপীড়নমূলক যন্ত্রকে বা অপ্রেসিভ স্টেট অ্যাপারচার্সকে চ্যালেঞ্জ করেছিলেন। শ্রমিক, রিক্সা চালক ও সাধারণ জনতার এই সংহতি ছিল মার্ক্স বর্ণিত প্রলেতারিয়েত বা সর্বহারার জাগরণ। এখানে খোঁজো, সেখানে খোঁজো, খুঁজে বেড়াও যেখানেই, অবাক হয়ে দেখবে তুমি যোদ্ধা এবং নায়ক উঠে আসে দুজনেই। তার নাচ, তার কথা, সব কিছুই ঠিকঠাক আধুনিক, তবে প্রতি রাতে তাকে দংশন করে সেই কীট সেই পৌরব। কবিতাটা কার্ল মার্ক্সের লেখা। 1818 সালের 5ই মে জার্মানির ট্রায়ার শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মানো শিশুটি যে একদিন গোটা পৃথিবীর চিন্তার মানচিত্র বদলে দেবে, তার সমসাময়িক কেউ ভাবেননি। মার্ক্সের প্রাথমিক শিক্ষা শুরু হয় ট্রায়ারে, পরে বন ও বার্লিন বিশ্ববিদ্যালয়ে আইন ও দর্শন নিয়ে পড়াশোনা করেন। হেগেলের দর্শনের দ্বারা প্রভাবিত হলেও তিনি তাকে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে আমূল বদলে দেন। 1843 সালে জেনি ফন ওয়েস্টফালেনকে বিয়ে করার পর রাজনৈতিক সক্রিয়তার কারণে মার্ক্সকে নিজের দেশ জার্মানি ছাড়তে হয়। প্যারিস ও ব্রাসেলস ঘুরে শেষ পর্যন্ত তিনি লন্ডনে থিত হন। লন্ডনের জীবন ছিল চরম দারিদ্র্যের। আর্থিক অভাবের কারণে তার সন্তানদের বিনা চিকিৎসায় মারা যেতে দেখার নিদারুণ ট্র্যাজেডিও তাকে ভোগ করতে হয়েছে। বন্ধু ফ্রেডরিক অ্যাঙ্গেলসের আর্থিক ও বৌদ্ধিক সহায়তা ছাড়া মার্ক্স মহৎ কাজগুলো সম্পন্ন করতে পারতেন না। মার্ক্সের দর্শনের মূল ভিত্তি হলো ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা। তিনি সমাজকে দুই ভাগে ভাগ করেছে, বুর্জোয়া বা পুঁজির মালিক ও প্রলেতারিয়েত বা শ্রমজীবী শ্রেণী। মার্ক্সের মতে পুঁজিবাদী ব্যবস্থায় মালিক পক্ষ শ্রমিকের শ্রমের উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করে ধনী হয়, আর শ্রমিক ক্রমান্বয়ে নিঃস্ব হয়। এই বৈষম্য শেষ পর্যন্ত এক বিপ্লবের জন্ম দিবে, যার মাধ্যমে রাষ্ট্রহীন ও শ্রেণীহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। তার এই তত্ত্ব কেবল তাত্ত্বিক আলোচনা ছিল না, বরং ছিল শোষিত মানুষের মুক্তির ইস্তেহার। 1848 সালে অ্যাঙ্গেলসের সাথে যৌথভাবে লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো পৃথিবীকে নাড়িয়ে দেয়।
তিনি ঘোষণা করেন দুনিয়ার মজদুর এক হও। অন্যদিকে তার শ্রেষ্ঠ কাজ ডাচ ক্যাপিটাল, এখানে তিনি পুঁজিবাদের অভ্যন্তরীণ সংকট এবং এর পতনের গাণিতিক ও অর্থনৈতিক বিশ্লেষণ হাজির করেন। তার লেখনীর ভাষা ছিল ধারালো ও সংবেদনশীল, যা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষমতা রাখত। মার্কস কেবল লাইব্রেরিতে বসে কাজ করা পণ্ডিত ছিলেন না। 1864 সালে লন্ডনে প্রথম আন্তর্জাতিক গঠনে তিনি প্রধান ভূমিকা পালন করেন। তবে যে কোনো মহামানবের মতো মার্কসেরও কিছু রাজনৈতিক ও তাত্ত্বিক সীমাবদ্ধতা ছিল। মার্কস ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইংল্যান্ড বা জার্মানির মতো শিল্পোন্নত দেশে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটবে, কিন্তু বাস্তবে বিপ্লব ঘটে কৃষিপ্রধান রাশিয়ায় ও চীনে, যা মার্কসের মূল তত্ত্বের সাথে সরাসরি মেলেনি। মার্কস সর্বহারা একনায়কতন্ত্রের কথা বলেছিলেন এক অন্তর্বর্তীকালীন পর্যায় হিসেবে, কিন্তু সোভিয়েত বা পূর্ব ইউরোপে সেই একনায়কতন্ত্র শ্রেণীহীন সমাজের বদলে এক শক্তিশালী আমলাতান্ত্রিক ও স্বৈরাচারী কাঠামো তৈরি করেছে। মার্কস রাষ্ট্রের যে অবলুপ্তির কথা ভেবেছিলেন, বাস্তবে রাষ্ট্র আরও শক্তিশালী ও দমনমূলক হয়ে উঠেছিল। সমালোচকরা মনে করেন মার্কস মানব সমাজের সব পরিবর্তনের মূলে কেবল অর্থনীতিকে স্থান দিয়েছেন। সংস্কৃতি, ধর্ম বা ব্যক্তিগত মনস্তত্ত্বকে তিনি হয়তো কিছুটা উপেক্ষা করেছেন। পুঁজিবাদ যে কল্যাণকর রাষ্ট্র বা শ্রম আইনের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখতে পারবে, তা মার্কস পুরোপুরি আঁচ করতে পারেননি। সোভিয়েতের পতন, সমাজতান্ত্রিক দেশগুলোর বিপর্যয়ের পর অনেকে মনে করেছিলেন মার্কসবাদ ইতিহাস হয়ে গেছে, কিন্তু 2008 সালের বিশ্বমন্দা বা বর্তমান সময়ের আকাশচুম্বী সম্পদ বৈষম্য মার্কসকে আবার সামনে নিয়ে এসেছে। থমাস পিকেটির মতো আধুনিক অর্থনীতিবিদরা যখন দেখান যে পুঁজিবাদের মজ্জাগত স্বভাবই হলো বৈষম্য বাড়ানো, তখন মার্কসের পুঁজিপাঠ অপরিহার্য হয়ে পড়ে। বাংলাদেশের 2024 সালের গণ অভ্যুত্থান পুনরায় প্রমাণ করে ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে যখন বৈষম্য ঢুকে পড়ে, তখন কার্ল মার্কস কোনো লাইব্রেরির বইয়ে সীমাবদ্ধ না থেকে রাজপথে স্লোগানে পরিণত হন। কার্ল মার্কস 1883 সালের 14ই মার্চ মারা যান। তার কবরের ফলকে লেখা আছে, দার্শনিকরা এই যাবৎ জগৎকে কেবল ব্যাখ্যাই করেছেন, কিন্তু এর আসল কাজ ছিল পরিবর্তন করা। মার্কসের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল থাকতে পারে, কিন্তু শোষিত মানুষের অধিকার আদায়ে তিনি যে তাত্ত্বিক ভিত্তি দিয়ে গেছেন, তা মানব সভ্যতার ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।